তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এইচএস এবিটিএ অর্থাৎ 147 নম্বর ফিজিক্সের পেজ নিয়ে সম্পূর্ণ সমাধান করব। তো সম্পূর্ণ সমাধান করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। এখন পর্যন্ত দেখো 89% লোক তোমরা ওয়াচ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের জন্য এত খেটে এত কন্টেন্ট করা হচ্ছে, তোমাদের এত হেল্প করা হচ্ছে। তো যারা যারা নতুন এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কেটে কেটে যদি দেখো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো এটা আমরা 13 নম্বর সেট করছি এবিটি এর আগে 12টা সেট আমি অ্যান্সার করে দিয়েছি। তো ওপরে দেখো প্লেলিস্টের লিঙ্ক আসছে 2025 এবিটিএ সলিউশন এইচএস ফিজিক্সের। তো সেখানে ক্লিক করে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলোও তোমরা চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের প্লেলিস্টের। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে জয়েন হতে চাও, অর্থাৎ তোমরা দেখো যে সাবস্ক্রাইবারের পাশে জয়েন বলে বাটন আছে, তোমরা সেই জয়েন বাটনে ক্লিক করে মান্থলি 89 অর্থাৎ 90 টাকা দিয়ে তোমরা আমার চ্যানেলের মেম্বার হতে পারো। এবং এই চ্যানেলের সমস্ত এক্সক্লুসিভ ভিডিও, এক্সক্লুসিভ সমস্ত জিনিসপত্র, নোট তোমরা সবার আগে পেতে পারো। তো অবশ্যই জয়েন হয়ে যাও, মেম্বারশিপ জয়েন করে নাও এবং সমস্ত ভিডিও তোমরা দেখতে থাকো। এরকমই পরবর্তীকালে ভিডিও আসতে থাকবে। তো 30 থেকে 35 মিনিটের ভিডিও হবে। কেন আমি হ্যান্ড রিটেন নোট তোমাদের সরবরাহ করে দিয়েছি যাতে তোমাদের সময়টা কম লাগে এই সময়ের, এইরকম একটা ভাইটাল সময়ের ক্ষেত্রে। তো সেই হ্যান্ড রিটেন নোটে আমি বুঝিয়ে দিয়ে চলে যাব। তোমরা সেই রিটেনগুলো ভালো তারে শুনবে এবং দরকার পড়ে স্ক্রিনশট নিয়ে নিবে বা কথাগুলো শুনে বুঝে নিবে যদি কোনো কোশ্চেন প্রবলেম হয়। তো প্রথম যে কোশ্চেনটা আছে, চৌম্বক মেরুশক্তির এসআই একক কি? তো ফার্স্ট আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তো দেখো প্রথম চৌম্বক মেরুশক্তির এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার, হচ্ছে চৌম্বক মেরুশক্তির এসআই একক। নেক্সট কোশ্চেন, দুয়ের দেওয়ার প্রশ্নটা বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে বল কত হবে? তো দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে যদি কোনো দ্বিমেরু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা আমরা কি জানি, 1/4πε0 2p আপন আর কিউ। পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, পিটা কি? পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। বোঝা গেছে? তো পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তো এই দেখো ইলেকট্রিক ফিল্ডটা আর এর সাথে, আর এর কিউবের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবং আমরা যেহেতু জানি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কিউ, ফোর্স ইকুয়াল টু, তোমাদের এখান থেকে লিখতে হবে ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফটাও ভ্যারিসেস 1/r কিউব। যেহেতু এফ ভ্যারিসেস ই, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এফটাও আর কিউবের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার যদি আমরা দূরত্বটা দ্বিগুণ করি, দূরত্বটা দ্বিগুণ করলে তাহলে নতুন যে বলটা হবে এফ আপন 2 এর কিউব, অর্থাৎ 1/8 গুণ, অর্থাৎ f/8। পূর্বের যে বল হবে তার 1/8 অংশ তোমাদের এখানে কমে যাবে। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট, তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা বলেছে কোন ঘটনায় বোঝা যায় যে তড়িৎচুম্বক তরঙ্গটি তির্যক তরঙ্গ? তো একমাত্র এটা আলো সমাবর্তনে বোঝা যায়। পরবর্তী কোশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশের জন্য, তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন বিষয়টির ওপর নির্ভর করে না? তো কুণ্ডলীর আকারের ওপর নির্ভর করে না। কুণ্ডলীটা কত ছোট কি কুণ্ডলীটা বড় সে আকারের ওপর এটা নির্ভর করে না। আচ্ছা নেক্সট, তারপরটা 1 ভোল্টের সমতুল্য কত? 1 ভোল্টের সমতুল্য 1/300, 1/300 এত স্ট্যাট ভোল্ট, 1/300 এত স্ট্যাট ভোল্ট। তো তোমরা এখানে দেখে নাও 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। আগেটা তোমাদের সমাবর্তন, কুণ্ডলীর আকার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা নেক্সট প্রশ্ন, তার পরবর্তী কোশ্চেন বলছে 6টা ডোপিং বৃদ্ধির ফলে পিএন সংযোগের নিঃশেষিত অঞ্চলের স্তরের বেদ কী হবে? হ্রাস পাবে। অপশান বি, কারণ ডোপিংয়ের ফলে ইলেকট্রন হোলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং কারেন্টটা বেশি প্রবাহিত হবে। তো সেক্ষেত্রে যে হ্রাসটা হবে কার? তোমাদের পিএন সংযোগের নিঃশেষিত অঞ্চলের যে বেদটা সেটা কমে যাবে। আচ্ছা 7এর কোশ্চেনটা কি বলছে, যে সকল তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা বিঘটনের মাধ্যমে ভেঙে যায় তাদের ক্ষেত্রে কি হয়? আলফা ইকুয়াল টু 2, 4, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে এবং ভর সংখ্যা 4 একক কমে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? তোমাদের মূল নিউক্লিয়াসের তুলনায় ক্ষুদ্র ক্রমাঙ্ক বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি হবে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সি ধারকত্ব এবং আর যদি রোধ হয় তাহলে সি আর এর ইউনিট কী হবে বা মাত্রা কী হবে? তো মাত্রা তোমাদের টাইমের সাথে সমানুপাতিক হবে। তো কোনখান থেকে করবে দেখো, সি ইকুয়াল টু কিউ বাই ভি,
তো এই ফর্মুলা থেকে আমরা যদি ইউজ করি, ফার্স্ট আমরা কী পাচ্ছি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, সিআর এর যেহেতু মাত্রা যাচ্ছে, আবার আর ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ আপন কারেন্ট। এবার এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, কিউ বাই ভি ইন্টু ভি বাই আই। তো ভি কেটে যাচ্ছে, ওপরে কিউ পড়ে থাকবে, নিচে কারেন্ট পড়ে থাকবে। আবার আধানকে আমরা কি লিখতে পারি, আধানকে আমরা লিখতে পারি কারেন্ট ইন্টু সময়, আই ইন্টু টি। তো আই কেটে যাবে, টি পড়ে থাকবে। তাহলে সিআর এর মাত্রা কার সাথে সমান হবে, শুধুমাত্র টাইমের মাত্রার সাথে সমান হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। আচ্ছা, নেক্সট নয়েরটা, কোনো বস্তুকে অবতল দর্পণ যদি ফোকাসে রাখি, ফোকাসে রাখলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, এখানে প্রতিবিম্বের বিবর্ধন চেয়েছে, প্রতিবিম্বটা গঠিত হবে ইনফিনিটে। তাহলে প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে ভি আপন ইউ, তাহলে ইনফিনিটি আপন ইউ এর মান যা খুশি হোক, তাহলে এটা হবে ইনফিনিটি, হবে অসীম হবে। তাহলে অপশান ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে বিবর্ধনটা কী হবে, বিবর্ধনটা হয়ে যাবে এখানে অসীম। তো এখানে অ্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট দেখো, তার পরবর্তী কোশ্চেন 10এরটা কী বলেছে, 10এর প্রশ্নটা বলেছে একটি ধাতব তারে 200 ভোল্ট এবং 40 ওয়াটের ক্ষমতা সরবরাহ করা হচ্ছে। তো তারটিতে তড়িৎ প্রবাহ কত হবে। তো ক্ষমতা ইকাল টু আমরা জানি আই ইন্টু ভি। তো এখান থেকে যদি আমরা ফর্মুলা ইউজ করি, ক্ষমতা ইকাল টু আই ইন্টু ভি, এখান থেকে আয়ের মান হবে পি বাই ভি। তো অ্যান্সার হয়ে যাবে 0.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট প্রশ্ন যে কোশ্চেনটা, আচ্ছা এটা এখানে এবার হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের ন্যান গেটের মধ্যে এটা কী হয়ে যাবে, বিসির হোলবার। আবার এখানে তোমাদের ন্যান গেট আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের এবার ডট বিসি এর বার, পুরোটার কী হয়ে যাবে বার। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ প্লাস বিসি এর হোল বার, মানে গুণিতকটা যোগ আকারে আসলে পুরোটার বার হয়ে যায়, আর বাইরে একটা বার আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ প্লাস বিসি, এ প্লাস বিসি। কোন অ্যান্সারটা সঠিক, আনসার হচ্ছে সি এরটা, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিসি। তো এখানেও অ্যান্সার আমি করে দিয়েছি, দেখো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিসি, তোমরা ইজিলি দেখতে পাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটা কি বলেছে তোমাদের, এখানে 12টা প্রশ্ন বলছে দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত, দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত কত কত বল দিয়েছে, 1:3। তাহলে এদের নিউক্লিয়ার ঘনত্বের অনুপাত কত হবে। তো নিউক্লিয়ার ঘনত্ব হচ্ছে ভর সংখ্যার ওপর নির্ভর করে না, তাহলে সঠিক আনসার যাবে 1:1। আচ্ছা, নেক্সট হচ্ছে 13টা, একটি কাঁচের ফলকের বেধ হচ্ছে টি, কাঁচের প্রতিসারাঙ্ক মিউ, শূন্যস্থানে আলোর গতিবেগ সি হলে ফলকটি অতিক্রম করতে কত সময় লাগবে। আচ্ছা, মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তাহলে আলোর বেগ কত হবে। তো শূন্য মাধ্যমে যদি সি হয়, তাহলে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তোমার আলোর বেগটা হয়ে যাবে তোমার, দেখো সি আপন হচ্ছে মিউ, এটা হয়ে যাবে বেগ। তো এখান থেকে আমি যেটা করে দিয়েছি তোমাদের এখানে দেখতে পারো, দেখো যেটা বললাম যে মিউ প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে বেগ হয়ে যাবে ভি ইকুয়াল টু সি আপন মিউ, অর্থাৎ শূন্যস্থানে যা গতিবেগ থাকবে সেটাকে প্রতিসারাঙ্ক দিয়ে ভাগ করলেই তোমাদের এটা অ্যান্সার পেয়ে যাবে। এবার বলছে টি বেদের ফলকটি অতিক্রম করতে তাহলে সময় কত লাগবে। সময় যদি টি লাগে তাহলে দূরত্ব বাই বেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব। দূরত্বটা স্মল টি আর বেগটা হচ্ছে সি বাই মিউ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিউ টি আপন সি। কত অ্যান্সার হয়ে যাবে, মিউ টি আপন সি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিউ টি আপন সি। অপশান সি এরটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14টা, কোনো কণার গতিশক্তি 16 গুণ বাড়ানো হলে এর সঙ্গে ডি বগলি তরঙ্গদৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত হবে। তো দেখো কত বাড়িয়েছি আমরা, 16 গুণ বাড়িয়েছি। তাহলে এখান থেকে একটু ছোট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এখান থেকে প্রথমে আমরা কি নিয়েছি যে ল্যামডা ইকুয়াল টু, এখান থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই 2 রুট ওভার 2 তাহলে এখান থেকে দুটো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 আপন ল্যামডা 1 পার্সেন্টেজে যদি বের করি, তাহলে এখান থেকে আমরা যেটা ফাইনাল ভ্যালুটা পাচ্ছি, এখানে তোমরা দেখো রুট ওভার E2 মাইনাস E1 আপন হচ্ছে E2 ইন্টু 100%। তো এই সমীকরণটা আমাদের মেন সমীকরণ। গতিশক্তি 16 গুণ বাড়ানো হয়েছে, তাহলে E2 হবে 16 ইন্টু E1, বোঝা গেছে। তো এখান থেকে আমরা মান বসিয়েছি, মান বসিয়ে যেটা আমরা পাচ্ছি, তাহলে কত পার্সেন্ট পাচ্ছি, 3 ইন্টু 25 ইকুয়াল টু যে 75% অ্যান্সার পাচ্ছি। তোমরা এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, ইজিলি দেখো এই সমীকরণটাকে কাজে লাগিয়ে এই সূত্রটা তৈরি করা হয়েছে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সেকশন 2। এবার আমাদের যে কোশ্চেনগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেকশন 2 এর দিকে আমরা অগ্রসর হব। তো
তো সেকশন 2 এর যে প্রথম কোশ্চেন, সুষম চৌম্বক ক্ষেত্রের সাহায্যে কোনো আহিত কণার গতিশক্তি বাড়ানো যায় কি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে না। তার কারণটা দেখো, তার কারণ হচ্ছে, এক সেকেন্ড। তো এখানে তার কারণ দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রে কণাটির গতির ওপর, সুষম যে চৌম্বক ক্ষেত্রটা আছে সেটা যে কণাটির যে গতি আছে বা ভেলোসিটি আছে সেই ভি এর ওপর এর কোনো প্রভাব ফেলে না। তার কারণটা কি? চৌম্বক ক্ষেত্র গতির সাথে লম্বভাবে বল প্রয়োগ করে। কীভাবে বল প্রয়োগ করে? গতির সাথে লম্বভাবে একটা বল প্রয়োগ করে, যার ফলে সেই লম্ব বলটি কণাটির ওপর কোনো কার্য করে না। কারণ লম্বভাবে বল প্রয়োগ করলে আমরা সেটাকে কী বলি? কার্যহীন বল। তাহলে ওয়ার্ক ডান কত হয়? ওয়ার্ক ডান 0 হয়। তো তাই কণাটির গতিশক্তি কী করা যায় না? পরিবর্তন করা যায় না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলছে? কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করবে? এটা রিভার্স বায়াস, অর্থাৎ বিপরীত বায়াস। তিনেরটা, দুটি সুসংহত উৎসের তীব্রতার অনুপাত 4:1 হলে উজ্জ্বল এবং অন্ধকার, উজ্জ্বল মানে হচ্ছে আইম্যাক্স আর অন্ধকার মানে আই মিন, এই দুই জায়গার পটির তীব্রতার অনুপাত বের করতে হবে। তো যার ফর্মুলা আমরা কি জানি? √I1। আমি এখানে ফর্মুলা লিখিনি, ডাইরেক্ট অ্যান্সার করে দিয়েছি। তো আমি এখানে ফর্মুলা লিখে দিচ্ছি, দেখো। আইম্যাক্স বাই আপ মিন, এটার ফর্মুলা হচ্ছে হচ্ছে I1 প্লাস হচ্ছে √I2, নিচে হয়ে যাবে √I1 মাইনাস হচ্ছে √I2 এর পুরোটা হোল স্কোয়ার। তো সেটা বসালে 4 মাইনাস 1, তো সঠিক অ্যান্সার 9:1। সঠিক অ্যান্সার 9:1। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা দিয়েছে, বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুর প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত কত হবে? তো হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা যে জেনারেল এনার্জির ফর্মুলা যদি লিখি, এনার্জির ফর্মুলা E=-13.6 ইন্টু Z²/n²। তো হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান 1, এনের মান 1, তাহলে হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। হিলিয়ামের ক্ষেত্রে জেডের মান 2, এনের মান হচ্ছে 1, তাহলে এটা হবে 4 ইন্টু বাকি যেটা -13.6 ইলেকট্রন ভোল্ট পড়ে থাকবে সেটা, এবং দুজনের এনার্জির অনুপাত হয়ে যাবে। তাহলে যদি করি হাইড্রোজেন ইজ টু হিলিয়াম, তাহলে 1:4 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এটার যদি অনুপাত করি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে কি বলেছে? পরবর্তী কোশ্চেন গ্রুপ বি এর। এবার বড় কোশ্চেনে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো সমস্ত অঙ্কগুলো প্রথম 4-এর যে অঙ্কটা আছে, একটি কোষের দুই প্রান্তের সঙ্গে রোধ 7 ওহম যুক্ত করলে কারেন্টের মান হয় 1.1 অ্যাম্পিয়ার, এবং বহিস্থ বর্তনী রোধ বাড়িয়ে 13 ওহম করে দিলে প্রবাহ মাত্রার মান হয় 0.67 অ্যাম্পিয়ার। তাহলে কোষের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করো। সহজ অঙ্ক আছে, তো দুটো সমীকরণ আসবে, অ্যান্সার হয়ে যাবে। তো দেখো, প্রথম ক্ষেত্রে আমরা একটা বর্তনী এঁকে নিয়েছি। এই বর্তনীর রোধটা 7 ওহম বলে দিয়েছে, ই এর মান এত। তাহলে তড়িৎচালক বলের ভ্যালু হবে এর প্রান্তে যে ভোল্টেজ ড্রপ সেটা প্লাস এই কোষের অভ্যন্তরে যে ভোল্টেজ ড্রপ সেটা, E=IR প্লাস I ইন্টু স্মল আর। তাহলে এখান থেকে প্রথম ক্ষেত্রে কারেন্টের মান 1.1 অ্যাম্পিয়ার আর আর এর মান হচ্ছে 7 ওহম। তো এখান থেকে বসিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট, কারেন্টের মান বলেছে 0.67 অ্যাম্পিয়ার এবং রোধের মানটা বাড়িয়ে 13 ওহম করা হয়েছে। তো এখান থেকে আমরা আর একটা ইয়ের ভ্যালু পেয়ে গেলাম। তো দুটো যদি আমরা বিয়োগ করে দিই, সেখানে ই কেটে যাবে, এবং ই কেটে যাওয়ার ফলে যেটা দাঁড়াবে, দেখো, আমরা এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাব। আর এর ভ্যালুটা কত পেলাম? 1 আর 2 বিয়োগ করে দেওয়ার ফলে 2.34 ওহম, এবং এই আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়েছি। আমরা এখানে 1 নম্বর সমীকরণে বসিয়েছি, বসিয়ে ই এর মান পেয়েছি 10.27 ভোল্ট। তো আশা করি এটা বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে এইখানে তোমাদের, দেখো, এটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ বলে দিয়েছে। হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ বলে দিয়েছে, 100 ওহম, 10 ওহম, 500 ওহম, 50 ওহম। তাহলে বাহুগুলিতে উৎপন্ন তাপের অনুপাত কত? প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, VVI। এটাও খুব ইজি অঙ্ক। প্রথমে এখানে আমরা হুইস্টন ব্রিজের একটা ছবি এঁকে নিয়েছি। তো ছবিটা ভালো করে বুঝো, তারপর আমি তোমাদের এটা ঠিক করে দিচ্ছি। দেখো, এখানে ছবিটা এঁকেছি। এই বাহুটার রোধ হচ্ছে 100 ওহম, এই বাহুটার রোধ 10 ওহম, এই বাহুটার রোধ 500, এই বাহুটার 50। তো এটার নাম দিয়েছি পি, নাম দিয়েছি এই বাহুটার কিউব, এবং এই বাহুটার আর, এবং এই বাহুটার নাম দিয়েছি এস। তাহলে ফার্স্ট আমরা দেখে নিই পি আপন কিউ ইকুয়াল টু আর আপন এস আছে কিনা। তাহলে পি মানে কত? পি মানে হচ্ছে 100, কিউ মানে হচ্ছে 50, এই 500, সরি এখানে কিউ এর মানটা এখানে 500 নয়, এখানে পি 100 এবং কিউ হচ্ছে 10, ইকুয়াল টু এদিকে আর কত আছে? 500, আর এদিকে এস হচ্ছে 50। তো যদি কাটাকাটি করি, দেখো কত আছে, সমানই আছে।
এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি হবে, তো এখানে 10 ইজ টু এটা হচ্ছে 10ই আছে, তার মানে এটা ব্যালেন্সড ইকুয়েশনে আছে। তো ব্যালেন্সড ইকুয়েশনে থাকলে এখানে আইজির মানটা কত হবে, আইজি অর্থাৎ এই যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহিত 0 হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে আই কারেন্ট যাচ্ছে, তো এই আই কারেন্টটা দুটো পার্টে ভাঙছে, এই পার্টে যাচ্ছে I1, তো এখানেও যাবে I1, এবং নিচের দিকের পার্টে মানে এই যে পার্টটাতে আছে এই পার্টে যাবে তোমার I2, তার মানে এটাতেও যাবে I2। এবার এই প্রান্তটার নাম দিয়েছি এ প্রান্ত, এই প্রান্তটার নাম দিয়েছি বি প্রান্ত। তো এ বির ওপরের দিকের ক্ষেত্রে দেখো, যদি এটাকে আমরা ছোট করে নিই 1 সেকেন্ড, তো এখানে এ বি যে প্রান্তটা আছে অর্থাৎ এই প্রান্ত এ এবং বি এর ওপরের দিকের মানে এই পার্টটার ক্ষেত্রে, বোঝা গেছে? এই পার্টটার ক্ষেত্রে যে I1 কারেন্টের মান হবে, যে ভোল্টেজ ড্রপ এদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আমি ভি ধরে নিই, তো ভি আপন টোটাল রেজিস্ট্যান্স 100 + 10 মানে এই ওপরের যে দুটো রোধ আছে এই দুটো রোধের মান। তাহলে এখান থেকে কারেন্টের I1 এর মান পেলাম V/100, আর I2 হচ্ছে এই যে নিচের দিকে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেইগুলো, ভোল্টেজ ড্রপ তো একই হবে V/500 + 50 550। এবার আমরা কি করব, দুজনে যদি অনুপাত করে দিই, দেখো I1/I2 কারেন্টের মান আমাদের লাগবে তাপ বের করতে গেলে, তো I1/I2 পাচ্ছি 5, তো I1 = 5/I2। তো চারটি বাহুতে উৎপন্ন তাপের অনুপাত হবে I1² PT I1² QT হচ্ছে I2² RT, প্রত্যেকটা রেজিস্ট্যান্স ইন্টু সেই বাহুর কারেন্ট। তো পি এর মান আমরা কত ধরেছি, পি এর মান ধরেছি আমরা 100, কিউ এর মান ধরেছি 10, আর এর মান ধরেছি 500, এবং এস এর মান ধরেছি 50। আর সময়টা প্রত্যেকের ক্ষেত্রে একই। আবার এখানে I1-এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 5 × I2, তাহলে 5² I2²। I1-এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 5I2, তাহলে 5² × I2²। তো এখানে সমস্ত কিছু কাটাকাটি হয়ে গিয়ে পড়ে থাকবে 2500 × 250 × 500 × 50। তো সঠিক অ্যান্সার হয়ে গেল 50 × 5 × 10 × 1। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন 5 প্রশ্নটা বলেছে তড়িৎচুম্বকের তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার দেওয়া আছে এত, তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত হবে? তো আমরা কি জানি E0/B0 = C, এখান থেকে আমরা E0-র ভ্যালুটা পেয়ে যাব। তো দেখো সেম একই অঙ্ক করা হয়েছে, তো B0-র মান দেওয়া আছে এত, তো B0-র মান যদি দেওয়া থাকে আমরা কি জানি E0/B0 = ভেলোসিটি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তো E0 = B0 × C, তো এখানে অ্যান্সার হচ্ছে 60 ভোল্ট/মিটার। আচ্ছা নেক্সট কোশ্চেন 7-এর প্রশ্নটা কি বলেছে, মডিউলেশনের সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার 25 ও 5 হলে মডিউলেশন সূচক কত? তো মডিউলেশন সূচকের ভ্যালু হয়ে যাবে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন আর সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন, তাহলে হচ্ছে 20 আপন হচ্ছে 30 = 2/3। সঠিক অ্যান্সার এটা কত হয়ে যাবে, আর 2/3 হয়ে যাবে। তো এটা অ্যান্সার করানোই আছে 2/3, তোমরা দেখতে পারো। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা গ্রুপ সি এ চলে যাব। তো গ্রুপ সি এর যে কোশ্চেনটা বলেছে, প্রথম কোশ্চেনটা 3 মিলিমিটার ব্যাসার্ধের একই আধানে আহিত 27টি জলবিন্দু যুক্ত একটা বড় জলের ফোঁটা তৈরি করেছে। উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। সহজ অঙ্ক। তো আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত আমরা বের করব। প্রথমে ছোটোগুলোর যে আধান সেটা আমরা কিউ ধরে নিয়েছি, ছোটোগুলো আধান, তাহলে বড়টা 27টা, এটা এন হচ্ছে কত 27, 27টা জলকণা মিলে যদি বড়টা তৈরি করে তাহলে এর আধান হয়ে যাবে 27 × কিউ। এর ব্যাসার্ধ ছোটো হাতের আর ধরে নিয়েছি, এর ব্যাসার্ধ বড় হাতের আর, এবং এর ব্যাসার্ধের মান দেওয়া আছে 3 মিলিমিটার। তো উভয় ক্ষেত্রে 27টা জলবিন্দু মিলে যদি একটা বড় জলের ফোঁটা তৈরি করে ওদের আয়তনটা সেম থাকবে, তাহলে 27 × ছোটোগুলোর আয়তন = বড়টার আয়তন, এখান থেকে ক্যাপিটাল আর = আমরা 3R পাচ্ছি। আর আমি যেটা বললাম বড়টির আধান হবে 27 কিউ, মাথায় ঢুকেছে? তো এবার আমরা ছোটোটির তলমাত্রিক ঘনত্ব বের করব এবং বড়টির তলমাত্রিক ঘনত্ব বের করব। তো ছোটোটার তলমাত্রিক ঘনত্ব কত হবে, σ1 = Q/এরিয়া, সিগমা আমরা আধান ইন্টু এরিয়া, এই ফর্মুলা ফেলে দিয়েছি। তো Q/4πr² এবং বড়টির আধান হবে তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব σ2 = কত হবে, টোটাল আধান 27 কিউ এবং তার এরিয়া 4πr²। তাহলে এখান থেকে 27 কিউ, আর এর মান আমরা 3r² যদি বসাই তাহলে এখান থেকে যেটা ভ্যালুটা পাবো, তো σ1 σ2 অনুপাত করেছি, অনুপাত করলে দেখো সব কাটাকাটি হয়ে সঠিক অ্যান্সার হয়ে যাবে 9/27 = 1/3। 9/27 = কত, 1/3। তাহলে σ1 σ2 এর ভ্যালুটা কত হয়ে গেল, এর ভ্যালুটা হয়ে গেল 1/3। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বি এরটা বলেছে যে দুটো ধারকত্ব আছে 0.1 মাইক্রোফ্যারাড 0.01 মাইক্রোফ্যারাড, এদেরকে আবার শ্রেণী সমবায় যোগ করা হয়েছে সিরিজে, আবার তখন ভোল্টেজ এত দেওয়া আছে, আবার এদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, তাদের ভোল্টেজ হচ্ছে
প্যারালাল সিপি নাম দিচ্ছি আমি। তো এক্ষেত্রে শক্তির ডিফারেন্স কত হবে? তো প্রথম ক্ষেত্রে আবার শক্তি বের করব, আর দ্বিতীয় ক্ষেত্রে আবার শক্তি বের করব। শক্তি বের করে দুটো মাইনাস করে দেবো। বোঝা গেছে? তো দেখো, প্রথম কেসের ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি কি জানি? হাফ সি ভি স্কোয়ার। তো এখানে সিটা অবশ্যই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার হতে হবে। তো প্রথম ক্ষেত্রে তুল্য ধারকত্ব এটা কিসে যোগ করা হয়েছে? শ্রেণীতে যোগ করা হয়েছে। তো শ্রেণীতে আমরা জানি C1 C2 আপন C1 প্লাস C2। তো এখান থেকে আমরা মান বসিয়ে পেয়েছি 9.09 ইন্টু 10⁻³ এত মাইক্রোফ্যারাড। তো প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি এটা প্রথম কেসে দিয়ে দিলাম। প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি এত U1 = হাফ CS ইন্টু ভি স্কোয়ার। তো সিএস মানে সিরিজে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট। তো এখানে মান বেশি 2.199 মাইক্রোজুল পেয়েছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে তাদেরকে আমরা সমান্তরাল সমবায় যোগ করেছি। সমান্তরাল সমবায় তাহলে তুল্য ধারকত্ব কত হবে? তো সমান্তরাল সমবায় তুল্য ধারক C1 প্লাস C2, সেক্ষেত্রে এত পেয়েছি এবং সঞ্চিত শক্তি হাফ সিপি ভি স্কোয়ার এটা পেয়েছি। এখান থেকে পেলাম 26.62 মাইক্রোজুল। তো সঞ্চিত শক্তি হচ্ছে ক্যাপিটাল, বড়টা থেকে ছোটো আমরা মাইনাস করে দিলাম, সঠিক অ্যান্সার পেয়ে গেলাম 24.42 মাইক্রোজুল। খুবই ভালো অঙ্ক, ভালো তাহলে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। এখানে যেটা বলেছে একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাবের মধ্যে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা স্ল্যাব আর একটা ঢোকানো হয়েছে, যার বেধ হচ্ছে 3/4D। জানতে চেয়েছে এক্ষেত্রে ওই স্ল্যাবটা প্রবেশ করানোর পর ধারকত্বের কি পরিবর্তন হবে। তো অঙ্কটা দেখো, আমি ছবি এঁকে রেখেছি। প্রথমে একটা বায়ু ধারকত্ব ছিল, ধরো প্রথমে একটা বায়ু ধারক ছিল এরকম, এর ডিস্টেন্সটা হচ্ছে ডি, মাথায় ঢুকেছে? এবং এর হচ্ছে কে এর মান কত ছিল? কে এর মান হচ্ছে 1। তো এক্ষেত্রে ধারকত্ব সি কত হবে? ε0 A হচ্ছে ডি। এরিয়াটা হচ্ছে সেটা আমি এখানে লিখেছি। প্রথমে ধারকত্ব কত হয়ে যাবে? ε0 A/d। এবার বলছে এই ধারকের ভিতরে একটা দেখো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা স্ল্যাব প্রবেশ করিয়েছি, এর বেধটা কত? 3D/4। তাহলে বলছে এখন ধারকত্বের কি পরিবর্তন হবে? এই যে স্ল্যাবটা প্রবেশ করানো হয়েছে, দেখো টোটাল ডিস্টেন্সটা ডি আছে, আর যে স্ল্যাবটা প্রবেশ করিয়েছি তার বেধ হচ্ছে 3D/4। তাহলে এরা মিলে দুটি শ্রেণী সমবায়ের ধারকত্ব প্রকাশ করছে। তো এ একটা ধারকত্ব প্রকাশ করছে আর এ একটা ধারক প্রকাশ করছে। এরা কিসে আছে? পরস্পরের শ্রেণীতে আছে। মানে এই যে ধারকটা যে আছে এখানে, এই ধারকটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। এই ধারকটাকে দুটো পার্টে ভেঙে এরকম সিরিজে যোগ করেছি। আচ্ছা, টোটাল ডিস্টেন্স ডি, তাহলে এইটুখানি ডিস্টেন্সে 3D/4। তাহলে বাতাস কইটুখানিতে আছে? এইটাতে বাতাস আছে, এইটাতে বাতাস আছে। তো বাতাসটা কী হবে? মোট ডিস্টেন্স থেকে 3D/4 ডিস্টেন্সটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম D/4-এ কে = 1। মানে এই তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ধারকের ধারকত্ব C1, এবং যে পাতটা ঢোকানো হয়েছে 3D/4 এতে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এই ধারকটির ধারকত্ব হচ্ছে C2। এরা পরস্পর কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে প্রথমে C1টা বের করব, যাতে শুধু বাতাস আছে। এই যে C1 এর মান কত হবে? ε0 A, এবং এর বেধ হচ্ছে কইটুখানি D/4। তাহলে 4টা উঠে গেলে পড়ে থাকবে ε0 A/d, এটা = 4C, মানে এই C এর সাথে সমান হয়ে গেল। আর C2 এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হবে কে ε0 A/3D/4। তাহলে এখান থেকে 4kC/3, সিম্পল করলে 4kC/3। এটা C1 পেলাম, C2 পেলাম। এবার এদেরকে কিসে যোগ করা হয়েছে? এদেরকে হচ্ছে শ্রেণীতে যোগ করা, কারণ এই জিনিসটাও যা থাকে, যা শ্রেণী থাকাও তা। তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্বের যে ফর্মুলা সেটা কত? তো শ্রেণীতে তুল্য ধারকত্বের ফর্মুলা হচ্ছে C1/C2/C1 + C2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তোমরা নিজেরাও করতে পারবে। লাস্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স, সেটা আমরা পেয়েছি 4k/k+3। তো অবশ্যই 4k হচ্ছে k+3। তো আমরা এক্ষেত্রে বলতে পারি ধারকত্ব বাড়বে। কী হবে? ধারকত্ব বাড়বে, এবং সেই নতুন ধারকত্বের মান হবে এইটা। নতুন ধারকত্বের মান হবে এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন কি বলেছে? একটি অবতল দর্পণে মেরু থেকে x দূরে একটা বস্তুকে রাখায় তার 3 গুণ বিবর্তিত সদ্বিম্ব পাওয়া যায়। এবার বস্তুটাকে x+5 সেন্টিমিটার দূরে রাখায় বিবর্ধন হয়েছে 2। আগে বিবর্ধন হয়েছিল 3, আগে বস্তু দূরত্ব ছিল x, এখন বস্তু দূরত্ব হচ্ছে x+5, বিবর্ধন হচ্ছে 2। দর্পণটির ফোকাস দূরত্ব কত হবে? দুবার সমীকরণ হবে, আর এই আর কি, আর অঙ্কের মধ্যে কিছু নেই। আচ্ছা, বিবর্ধনের ফর্মুলা কি জানি আমরা? বিবর্ধনের ফর্মুলা m=v/u। তো এখান থেকে v=mu পেয়েছি। কেস 1-এ কি বলেছে? বস্তুর দূরত্ব x, তাহলে ux
আর বিবর্ধনটা বলে দিয়েছে 3। তাহলে এই যে 1 নম্বর সমীকরণে যদি আমরা m এর মান 3 বসাই, তাহলে v ইকুয়াল টু হবে 3u, v ইকুয়াল টু কত হবে 3u, এবং u এর মানটা বলে দিয়েছি x, তাহলে v ইকুয়াল টু 3x। এবার আমরা মিরর ইকুয়েশন যদি ফেলি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তো v এর মান হচ্ছে 3। দেখো সমস্ত ঘটনা এই অবতল দর্পণ আমি এঁকে রেখেছি, যা কাজ হচ্ছে এই দিকে। তো যেই দিক থেকে রশ্মিটা আসছে সেই দিকটাকে আমরা কি ধরি, সেই দিকটাকে আমরা নেগেটিভ ধরি। তো অবশ্যই এই দিকটা কী হবে নেগেটিভ, আর এই দিকটা পজিটিভ, তাই ভিও নেগেটিভ, ইও নেগেটিভ, এবং উত্তল দর্পণের ফোকাসও নেগেটিভ। তাহলে ভি মাইনাস 3x, ইউ হচ্ছে এক্স, এবং এফ এর মান এফ। তো এখান থেকে আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে এফ এর যে ভ্যালুটা আমরা পেয়েছি ক্যালকুলেশন করে লাস্ট অবধি, এফ ইকুয়াল টু এটা 3x/4। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 4f/3। সেকেন্ড কেসে সেম একই জিনিস, ইউ এর মান এক্স প্লাস 5 আর এম এর মান হচ্ছে 2। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত, এম এর মান 1 নম্বর সমীকরণ যদি বসাই, এম ভি ইকুয়াল টু 2u, আর ইকুয়াল টু ইউ এর মান এক্স প্লাস 5। তাহলে ভি ইকুয়াল টু কত হলো 2x+5। তো সেম ভি এর মান 2 ইন্টু এক্স প্লাস 5 বসালাম, ইউ এর মান এক্স প্লাস 5 বসালাম, আর এফ এর মান এফ। সব মাইনাস চিহ্ন উভয় পক্ষ থেকে কেটে গিয়ে আমাদের যে ফাইনাল যে অ্যান্সার আসবে সেটা কত আসবে তোমাদের এখানে ফাইনাল অ্যান্সারটা। তো এখান দিয়ে এফ এর যে সমীকরণটা আসবে লাস্ট অবধি, তো এটা হচ্ছে এফ এর সমীকরণ। লাস্ট অবধি এফ এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এটা, এখানে এফ এর ভ্যালু হচ্ছে এটা। এবার দেখো আগে যে এক্স এর মানটা তুমি বের করে রেখেছিলে সেই এক্স এর মানটা এই সমীকরণে বসিয়ে দিলে, 4f/3, এটা হচ্ছে এক্স এর মান। এক সেকেন্ড দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো যে এক্সের যে ভ্যালুটা 4f/3 বের করে রেখেছিলে এখানে, এক্স ইকুয়াল টু 4f/3, এই ভ্যালুটা এখানে 2 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দিলে। তো এই জায়গাটায় তুমি বসিয়ে দিলে, দেখো 4f। আমরা ক্লিয়ার করে দিই এক সেকেন্ড, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই জায়গাতে মানে এই এক্সের জায়গাতে 4f/3 বসিয়ে দিলাম, এবং ক্যালকুলেশন করে এফ এর যে ভ্যালুটা পেলাম, এফ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবে, অঙ্কটা কী করে হচ্ছে সেই স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শুধু, যাতে তোমাদের অঙ্কটা করতে গিয়ে অঙ্কটা না আটকে যায়। আচ্ছা নেক্সট তার পরবর্তী কোশ্চেন কি বলেছে, কোনো ধাতুর ওপরে এফ কম্পাঙ্কের আলো ফেললে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হয় ভি, এবং তাহলে 4f কম্পাঙ্কের আলো ফেললে সর্বোচ্চ বেগ কত হবে। তো এই অঙ্কটা দেখো। তো এক্ষেত্রে আমরা প্রথম যে আইনস্টাইনের যে সমীকরণ, সেই আইনস্টাইনের সমীকরণ দিয়ে শুরু যদি করি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই জিরো, এটা হচ্ছে কার্য অপেক্ষক। তো নিউ কম্পাঙ্কে যদি আলো ফেলি বেগ হয় ভি, তাহলে প্রথম কেসের হবে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ এফ, নিউ নিউ ইকুয়াল টু এখন এফ কম্পাঙ্ক বলে দিয়েছে মাইনাস ফাই জিরো, 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরে এই যে নিউ এর মানটা কত বলে দিয়েছে, 2 নম্বর নিউ ইকুয়াল টু 4f। তো 4f ফেললে যে বেগটা হবে আমি সেটাকে নাম দিচ্ছি ভি ড্যাশ, যেমন আছে তেমন। তো 2কে যদি 1 দিয়ে ভাগ করি আমরা এই সমীকরণটা পাবো, ভি ড্যাশ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 4f, 4h মাইনাস ফাই জিরো, আর এইচ এফ মাইনাস ফাই জিরো। তো এখানে 4 কমন নিয়েছি, 4 কমনের ব্র্যাকেটের মধ্যে হবে দেখো -450। তো -450কে -50 হতে গেলে 3 তোমাকে ডব্লু যোগ করে দেবো, আর 350 এখানে যোগ করে দিতে হবে, বোঝা গেছে। কত যোগ করতে হবে 350। তো এখান থেকে ওপরেরটা যেমন, তো এই লাইনটা সেম টু সেম পড়ে থাকবে এবং কাটাকাটি হয়ে যাবে। দেখো কাটাকাটি হয়ে যেটা হবে এক্ষেত্রে, আমরা নিচেরটা দিয়ে ওপরেরটা ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে যেটা পড়ে থাকবে ভি, ভি ড্যাশ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 350 আপন এইচ এফ মাইনাস 50। তো এটাও 50 তোমার হবে। তো এখান থেকে যে এই যে লাস্ট টার্মটা, এই লাস্ট টার্মটার সাথে 4 যোগ আছে, তার মানে এই প্রথম টার্মটা সর্বদাই কার চেয়ে বেশি হবে, 4-এর চেয়ে বেশি হবে। তো যদি স্কোয়ারটা তুলে এইদিকে আসে তাহলে ভি ড্যাশ বাই ভি গ্রেটার দ্যান 2। তো এখান থেকে ভি ড্যাশ আমরা পাবো গ্রেটার দ্যান 2v। তো প্রায় ভি ড্যাশটা ইকুয়াল টু 2v এর সমান, মানে আগের চেয়ে বেগটা কী হবে, আগের চেয়ে দ্বিগুণ হবে। আগের চেয়ে কী হবে, আগের চেয়ে দ্বিগুণ হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী আমরা গ্রুপ ডি এতে চলে যাই। গ্রুপ ডি এর প্রথম একটা অঙ্ক দিয়েছে, প্রচুর বড় অঙ্ক, বি এরটা। 2/3 মিলিমিটার ব্যাসের একটি তামার তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা আছে। তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে, এটা একটা কোশ্চেন জানতে চেয়েছে। এবং গড় গতিবেগ কত হবে, অর্থাৎ ডিপ ভেলোসিটি জানতে চেয়েছে, ভিডি। আর কী কী দেওয়া আছে, তামার তারের প্রতি পরমাণুতে একটি মুক্ত ইলেকট্রন আছে, এবং একক ঘনসীমি তারের মধ্যে এত সংখ্যক পরমাণু অবস্থিত হয়েছে, এবং ইলেকট্রনের আধান দিয়ে দিয়েছে এত। তো এখান থেকে যেগুলো তথ্যগুলো দেওয়া আছে আমরা যদি সেই তথ্যগুলো লিখে নিই, তা কী কী দেওয়া আছে। দেওয়া আছে আমাদের ব্যাসের মান দেওয়া আছে ডি, এটা
ব্যাস কত দেওয়া আছে 2/3 √/π এত মিলিমিটার। তো এটাকে মিটারে করে নিলে 10⁻³ দিয়ে গুণ করে দিলাম। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে A = আমরা কি জানি πr²। তো ব্যাসার্ধ কত হয়, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক d/2 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এটা পাচ্ছি πd²/4। তো এখান থেকে ডি এর মানটা ভ্যালু বসিয়ে দিলাম 3√π × 10⁻³ তো এখান থেকে কাটাকাটি করে যেটা পাচ্ছি 10⁻6/9 এত মিটার স্কোয়ার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বোঝা গেছে? এবার আমরা এখানে একটা লাইন লিখেছি দেখো, প্রতি মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব প্রতি একক আয়তনে কপার পরমাণুর সংখ্যা। তো প্রতি একক আয়তনে কপার পরমাণুর সংখ্যা দেওয়া আছে 9 × 10⁻22 এত সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা মিটারে চেঞ্জ করি তাহলে হয়ে যাবে 9 × 10⁻28। কেন 1 মিটার = কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। যেহেতু নিচে ভাগ হবে এবং নিচে থেকে যখন ওপরে মাইনাস হয়ে উঠবে সুতরাং 10⁻28 হয়ে যাবে। মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার ইলেকট্রনের গড় গতিবেগের ফর্মুলা আমরা কি জানি I = NE/VDA। তো এখান থেকে VD = হবে INEA। তো প্রত্যেকটা সমীকরণের মান বসিয়েছি I = 1 অ্যাম্পিয়ার, n এর মান বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে তোমাদের n এর মান 9 × 10⁻28, E এর মান 1.6 × 10⁻19 এবং এরিয়ার মানটা দেখো 10⁻6/9। তো এখান থেকে যে ভ্যালুটা আমরা পেয়েছি ইলেকট্রনের গড় গতিবেগ 6.25 × 10⁻4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার শেষ হলো। এবার দ্বিতীয় যে কোশ্চেন চেয়েছে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন সংখ্যা। প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন সংখ্যার ফর্মুলায় NaVd। তো এই NaVdটা এটা আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাই I/E। যেহেতু I = NaVd × E, NaVd × E, তাহলে NaVd = I/E। I এর মান 1 অ্যাম্পিয়ার, E এর মান হচ্ছে 1.6 × 10⁻19। তো এখানে কাটাকাটি করে আমরা যে ভ্যালুটা পেয়ে যাব 6.25 × 10⁻18 পার সেকেন্ড। পার সেকেন্ডে এতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে আর ওহম রোধের মধ্য দিয়ে একটি প্রবাহিত আধান টি এর সঙ্গে এইভাবে পরিবর্তিত হয়। তাহলে এখানে উৎপন্ন তাপের পরিমাণ জানতে চেয়েছে। তো আধানের যে ইকুয়েশনটা দিয়েছে সেই আধানের ইকুয়েশনটা আমরা এখানে লিখে নিচ্ছি। তো আধানের ইকুয়েশনটা দেখো এখানে কত দিয়েছে, Q = AT - BT²। তো এখান থেকে কারেন্ট বের করলে আধানটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আমরা A - 2BT পাচ্ছি। তো কারেন্টটা দেখে নিই কোন সময় 0 হচ্ছে। তো I = যদি 0 হয় তাহলে A - 2BT 0 হবে। তো T = A/2B সময়ে কারেন্টটা 0 হচ্ছে। তো এখান থেকে আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে আমরা এখান থেকে উৎপন্ন তাপ বের করব। তো DH এর ফর্মুলা কি? তো তাপের ফর্মুলা হচ্ছে H = হচ্ছে I² R × T। এবার এখান থেকে যদি ক্ষুদ্র তাপ হয় DH = I² R × DT। তো I এর মানটা আমরা বসিয়েছি A - 2BT। একটু আগে তোমরা বের করে রেখেছো I = A - 2BT। তো সেইটা আমি বের করে দেখাচ্ছি দেখো। এই যে এখানে তোমরা বের করেছো I = A - 2BT 2 নম্বর ইকুয়েশনে দেখো। I = A - 2BT। তো এখান থেকে সব ভ্যালু আমরা বসিয়ে দিলাম। বসিয়ে এবার যদি ইন্টিগ্রেশন মারি তাহলে 0 থেকে T টাইম ইন্টারভ্যাল পর্যন্ত T এর মান যেটা, T এর মান হচ্ছে A/2B, এটা আমরা পরে বসাবো ইন্টিগ্রেশন করার পর। তাহলে A² এই যে A - 2BT এর হোল স্কোয়ারের ফর্মুলা পেলে A² - 4ABT + 4B² T² বাইরে আর এর কোনো কাজ করছি না কারণ আর ধ্রুবক। তো এদেরকে ইন্টিগ্রেশন করলে A² T - 4B T² এত ইন্টু আর, আরটা বাইরেই আছে। তো এইবার দেখো T এর মানটা 0 টু T এর মানটা A/2B বসিয়ে দিয়েছি। তো এখানে সব মান বসিয়ে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করে লাস্ট অবধি যে উৎপন্ন তাপের রাশিমালা যেটা পেলাম AQ/6B। AQ/, কত পেলাম 6B পেলাম। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের চ্যাপ্টারে তোমাদের লাস্ট কোশ্চেন। এই যে সার্কিটটা দিয়েছে, সার্কিটটা বলছে এই 4 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায়। তো আমি ধরে নিচ্ছি এখানে যদি I কারেন্ট যায়, I কারেন্টটা দুটো পার্টে ভাগ হয়েছে। দেখো আমি যে সার্কিটটা আঁকছি এই সার্কিট অনুযায়ী দেখো এখান থেকে I কারেন্ট যাচ্ছে, ভালো করে সার্কিটের দিকে দেখো I কারেন্টে যাচ্ছে। I কারেন্টটা গিয়ে এইদিকে I1 এ ভেঙে যাচ্ছে এবং এইদিকে I2টা ভেঙে যাচ্ছে। তো I1টা এসে এইখানে এই যে পয়েন্টটাতে যোগ হচ্ছে এবং I2টা এসে এই ধার দিয়ে এসে I2 আসছে, এসে এই পয়েন্টটায় যোগ হচ্ছে। আবার এখান থেকে I কারেন্ট হয়ে এখান থেকে I হয়ে ওপরে ফিরে যাচ্ছে। তার মানে I মানে কি? I মানে হচ্ছে I1 + I2। নাম দিয়েছি ABCDEF। তো লুপ ABEF এ মানে প্রথম লুপটাতে এই যে এই লুপটার ক্ষেত্রে, এই লুপটাতে আমরা কি বলতে পারি I × 3 এই যে 3 ওহমের মধ্যে দিয়ে কী কারেন্ট যাচ্ছে? I কারেন্ট যাচ্ছে।
তো আই মানে হচ্ছে I1 প্লাস I2, তাহলে 3 ইন্টু I1 প্লাস I2, তারপর 8 ওহমের মধ্য দিয়ে মানে এই ওহমটার মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, তারপরে এই যে আবার 2 ওহমটার মধ্য থেকে টোটাল I কারেন্ট যাচ্ছে, I1 প্লাস I2। এ হচ্ছে একটা সমীকরণ, এবং এখানে একটাই ভোল্টেজ, মানে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে এই ভোল্টেজটা, মানে এখানে ভোল্টেজ সোর্সটা কারেন্ট সরবরাহ করছে সমান 2 এইদিকে করে দিলাম। তাহলে এখান দিয়ে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার 2 নম্বর লুপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো 2 নম্বর লুপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে লুপ বি সি ডি এর ক্ষেত্রে একটু বড় করে দিই। দেখো লুপ বি সি ডি ই, এই লুপটা দ্বিতীয় লুপের ক্ষেত্রে এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই, তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে I2 কারেন্ট, 4 ওহমের মধ্যে দিয়েও I2 কারেন্ট, আবার নিচের এই 2 ওহমের মধ্যে দিয়েও I2 কারেন্ট, আর এই যে 8 ওয়ানের মধ্যে দিয়ে I1 কারেন্ট উল্টো দিকে, এইখানে তুমি ভালোটা বোঝো। এই 2 ওহমের মধ্যে দিয়ে যেই দিকে কারেন্ট যাচ্ছে, 4 ওহমের মধ্যেও সেই দিকে কারেন্ট যাচ্ছে, আর এই 2 ওহমের মধ্যে দিয়েও সেই দিকে কারেন্ট যাচ্ছে। কারেন্টটা যেতে চাইছে এরকম, কিন্তু এই যে বর্তনীটায় I1টা আসছে, I1টা উল্টো দিকে, I1টা কোন দিকে আসছে, উল্টো দিকে। সেই জন্য আমরা এই লুপের ক্ষেত্রে কি করেছি, দেখো এই লুপের ক্ষেত্রে 2 নম্বর লুপের ক্ষেত্রে আমরা যেটা করেছি 2I2 প্লাস 4I2 প্লাস 2I2 মাইনাস 8I1, যেহেতু I1টা উল্টো দিকে, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি I2 ইকুয়াল টু I1। তো 1 নম্বর সমীকরণের মান বসিয়ে দিয়েছি, আমাদেরকে যদি I2 বের করতে হবে, তাহলে এখান থেকে I2 এর ভ্যালুটা পাচ্ছি 2/18, মানে 1/9 অ্যাম্পিয়ার। এবার I2 কারেন্টটা কার মধ্য দিয়ে যাচ্ছে, দেখো I2 কারেন্টটা এখানে 4 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, এই যে 4 ওহম রেজিস্ট্যান্স, 4 ওহমের মধ্যে দিয়ে I2টা যাচ্ছে। তাহলে আমাদের যে কোশ্চেনটা জানতে চেয়েছিল, চিত্রে প্রদর্শিত 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্র কত হবে, 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্র হয়ে যাবে তোমাদের 1/9 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার, 1/9 অ্যাম্পিয়ার। বোঝা গেছে, 1/9 অ্যাম্পিয়ার। তো এই ছিল তোমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।